প্রেম সন্ধিক্ষণ লিখেছেন সায়দা মন। পর্ব ২৯। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। তুহিন সাহেব নিজেও সবাইকে ডেকে ঝড়ো করেছেন। বিল্লাল সাহেবরাও একটু আগে এসেছেন সবাইকে বিদায় জানাতে। তবে এসে তুহিন সাহেবের গম্ভীর মুখ দেখে কৌতূহলী হয়ে বসে পড়েছেন। কি বলতে চান তিনি সেটা শোনার অপেক্ষায়। তালহা গাড়ি গ্যারাজে রেখেই মাত্র বাড়িতে ঢুকেছে। ঘরে এমন ভারী নিস্তব্ধ পরিবেশ দেখে তার কপাল কুঁচকে গেল। ঠিক তখনই তুহিন সাহেব ধীর গলায় বলে উঠলেন, সবাই যেহেতু উপস্থিত, আমার কিছু বলার আছে। তালহা ধীরে ধীরে সোফার দিকে এগিয়ে এলো। কোট খুলতেই মেহরিন এগিয়ে এসে সেটা হাতে নিল। তারপর আবারও নীরবে পিছিয়ে গিয়ে দাঁড়ালো। তালহা শার্টের উপরে বোতামটা খুলতে খুলতে বসে পড়ল। তার দৃষ্টি স্থির তুহিন সাহেবের দিকে। মানুষটার আজ ভীষণ অনুতপ্ত লাগছে। একবার মেহরিনের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল কি হয়েছে, কিন্তু সে মাথা নেড়ে বুঝিয়ে দিল সে কিছুই জানে না। তুহিন আহমেদ ধীরে ধীরে নিজের পুরাতন বাটন ফোনটা বের করলেন। এটা প্রায় ১৭-১৮ বছর আগের মোবাইল। সেই যে কিনেছিলেন, তারপর আর বদলাননি। নষ্ট হলে ঠিক করিয়েছেন, তবুও নতুন ফোন নেননি। পরিবারের সবাই কতবার বলেছে নতুন একটা মোবাইল নিতে, কিন্তু তিনি প্রতিবারই না করে দিয়েছেন। ফোনটার দিকে তাচ্ছিল্যের চোখে তাকিয়ে তিনি বললেন, আব্বা, এই যে মোবাইলটা কবে কিনেছিলাম মনে আছে? আলী আহমদ চশমাটা ঠিক করার শান্ত গলায় বললেন, আজ থেকে প্রায় ১৮ বছর আগে। তুহিন সাহেব এবার মোবাইলে কিছু খুঁজতে লাগলেন। কিছুক্ষণ পর একটা ছবি বের করলেন। ছবিটা এই মোবাইলেই তোলা। তারপর সেটা বাবার দিকে এগিয়ে দিলেন। আলী আহমদ কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিলেন। মনোযোগ দিয়ে ছবিটার দিকে তাকালেন, কিন্তু অস্পষ্ট ঝাপসা ছবিতে তেমন কিছুই বুঝলেন না। শুধু একটা বাস চোখে পড়ল। তুহিন আহমেদ নিচু গলায় বললেন, আব্বা, এটা আমাদের সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার বাস স্ট্যান্ড। আলী আহমেদ এবার আরও ভালো করে তাকালেন। হ্যাঁ, চিনতে পেরেছি, কিন্তু এই ছবি? তুহিন সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই ছবি সেদিনের, যেদিন তামান্নার বিয়ে হয়েছিল। আমি সেদিন বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। মুহূর্তে ঘরের সবাই চমকে তাকালো তার দিকে। আরিফ আহমেদ বিস্ময়ে বললেন, হ্যাঁ, সেদিন তুই বাস স্ট্যান্ড গিয়েছিলি তামান্নাকে খুঁজতে, কিন্তু তাকে খুঁজে পাসনি। তুহিন সাহেব ধীরে ধীরে মাথা নিচু করে ফেললেন। ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে আস্তে করে বললেন, না, আমি তামান্নাকে খুঁজে পেয়েছিলাম এবং বাসেও তুলে দিয়েছিলাম। মুহূর্তে যেন পুরো ঘরটা বিস্ফোরণ ঘটল। সবাই হতভম্ব। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু চোখ ভরা অবিশ্বাস। আরিফ আহমেদ এক ছটকায় উঠে এসে ভাইয়ের কলার চেপে ধরলেন। গর্জে উঠলেন, তুহিন, কিসব বলছিস তুই? তুই না বাড়ি ফিরে বলেছিলি তুই তামান্নাকে খুঁজে পাসনি, কিন্তু বাস স্ট্যান্ডে কেন খুঁজে পাসনি? তোর কথাতেই তো সেদিন আমি আর তামান্নার খোঁজে সেদিকে যাইনি। তাহসান দ্রুত এগিয়ে এসে আরিফ আহমেদকে ছাড়িয়ে আনলো। আব্বু, এখানে ছোটরাও উপস্থিত, ঠান্ডা মাথার কথা বলাই ভালো। আরিফ সাহেব ধীরে ধীরে নিজেকে সামলে নিলেন, পিছিয়ে গেলেন, নিজের জায়গায় বসে পড়লেন। তার চোখ এখন মেঝের দিকে স্থির। বুক ভরা হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একবার বাবার দিকে তাকালেন। আলী আহমদ অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছেন ছোট ছেলেটার দিকে। তার মা, তিনি আঁচলে মুখ চেপে কান্না ভেজা চোখে শুধু ছেলের দিকেই তাকিয়ে আছেন। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর আলী আহমদ মুখ খুললেন। তার কণ্ঠে ছিল গভীর ক্লান্তি আর ভাঙ্গা বিশ্বাসের ভার। এটাকে কি বিশ্বাসঘাতকতা বলবো? তুহিন আহমেদ মাথাটা আরও নিচু করে ফেললেন। ভাঙ্গা গলায় বললেন, যা বলবে তাই মাথা পেতে নেব। তিতলি বেগম এবার আর নিজেকে সামলাতে পারলেন না। ডুকরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে ভাইয়ের উদ্দেশ্যে বলতে লাগলেন, তার মানে তুই সব জানতিস? তুই তামান্নার ঠিকানা জানতিস? তুহিন আহমেদ ধীরে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই রাগে ফেটে পড়লেন তিতলি বেগম। চেঁচিয়ে উঠলেন, তাহলে এত বছর তুই মিথ্যা বললি কেন? কেন বলেছিস তুই তামান্নার কোনো খোঁজ পাচ্ছিস না? তবে কি তুই খোঁজই করিসনি? সব মিথ্যে ছিল। তুহিন আহমদ নীরব রইলেন, আর সেই নীরবতায় যেন সম্মতি দিল। আরিফ আহমেদ নিরাশ কণ্ঠে ভাইয়ের দিকে তাকালেন, তাহলে আমার ছোট ভাই, যাকে আমি নিজের চেয়ে বেশি বিশ্বাস করতাম, সে বছরের পর বছর আমাদের বিশ্বাসের সুযোগ নিয়েছে, আমাকে মিথ্যে বলে এসেছে? তুহিন সাহেব তখনও একইভাবে বসে আছেন, মাথা নিচু। উপস্থিতি সবাই চুপচাপ তাহিয়া মাকে জড়িয়ে ধরে রেখেছে। তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। অন্যদিকে তালহার মামিরা সালেহা বেগম সামলানোর চেষ্টা করেছেন। মেয়ে হারানোর ব্যথা আবারও তাজা হয়েছে যে। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে তুহিন সাহেব মুখ খুললেন, আপা, আপনি না অনেকবার বলতেন এই মোবাইলটা বদলাতে, নতুন মোবাইল কিনতে, কিন্তু আমি শুনতাম না। কেন আপনার কথা শুনতাম না? সে উত্তর পেয়েছেন আজ। আলী আহমদ ধীরে সরে বলল, না। তুহিন সাহেব একটা তপ্ত শ্বাস ফেললেন। এরপর মোবাইলটা বুকে পকেটে রাখলেন। নিচু স্বরে বললেন, যে বাসের ছবিটা দেখিয়েছি, সেই বাসেই আমার বোন ছিল। তার শেষ স্মৃতি হিসেবে এই ছবিটাই বেঁচে আছে আমার কাছে। যখনই বোনটার মুখ মনে পড়তো, ঝটপট ওই ছবিটা বের করতাম। সঙ্গে সঙ্গে মনে রাগ চলে আসতো। আর তখন কষ্ট লাগতো না, রাগ লাগতো। বোন হারানোর কষ্টটা
চাপা দিতেই এই মোবাইলটা আগলে রেখেছি। বোনের প্রতি রাগ আর অভিমান জন্মাতে এই মোবাইলটা আমাকে অনেক সাহায্য করেছে। তার কথা শুনে সকলের চোখে মুখে বিস্ময় আর প্রশ্ন জমে উঠল। কথাগুলো যেন কার কাছেই পুরোপুরি বোধগম্য হচ্ছে না। তিনি কি বলতে চাইছেন? কেন নিজেকে এত বছর ধরে জোর করে রেগে চেঁচিয়ে রেখেছিলেন? আরিফ আহমেদ এবার রেগে ধমকে উঠলেন। কিসব ফালতু কথা বলছিস তুই? উত্তর দে আগে। সেদিন তুই কেন তামান্নাকে যেতে দিলি? এত দূরে কেন আমার বোনটাকে একা ছেড়ে দিলি? তুহিন আহমেদ কপাল কুঁচকে তাকালেন ভাইয়ের দিকে, তারপর ধীরে ধীরে বললেন, তোমার বোন, তোমার চিন্তা হচ্ছে। আমারও তো বোন ছিল, আমারও তো চিন্তা হচ্ছিল। কিন্তু আমরা একজন দুজন এমনকি পুরো পরিবার মিলে যার চিন্তায় পাগল ছিলাম, সে কি একবার আমাদের চিন্তা করেছিল? মানে মানে খুব সহজ। সেদিন আমাদের সেই তামান্না যে পরিবার এক ছাড়া একদিনও থাকতে পারতো না, সে সেই পরিবারটাই ত্যাগ করেছিল সামান্য একটা ছেলের জন্য। কথাটা বলতেই থামলেন তিনি, দীর্ঘশ্বাস ফেললেন, চোখের কোণে জমে থাকা কষ্টটা লুকানোর ব্যথার চেষ্টা করলেন। আবার বলতে লাগলেন, সেদিন যখন শুনলাম তামান্না বাড়িতে নেই, তখন এক মুহূর্তেও দেরি করিনি, সোজা বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম। আমার ধারণা ছিল মেহরিনের বাবার সাথে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে, আর তাদের যাওয়ার পথও একটাই, সেই বাস স্ট্যান্ড। আমি শুধু একটা উদ্দেশ্য নিয়েই গিয়েছিলাম, বোনটাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি ফিরিয়ে আনবো। গিয়ে সত্যি তাদের দুজনকেই পেলাম। আমি তাড়াহুড়ো করে তামান্নার কাছে যেতেই সে আমাকে দেখা মাত্রই ছেলেটা পেছনে গিয়ে লুকিয়ে পড়ল, যেন আমি তার ভাই না, ভয়ঙ্কর কেউ। মুহূর্তটা আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। বুকের ভেতরে কেমন ফাঁকা হয়ে গিয়েছিল। তবুও নিজেকে সামনে তাকে অনেক বুঝিয়েছিলাম। বলেছিলাম, চল বাড়ি ফিরে যাই, পাগলামি করিস না। তুই যদি সত্যি ওকে চাস তাহলে আব্বার সাথে কথা বলে আমি নিজে তোদের বিয়ের ব্যবস্থা করব। আগে বাড়ি চল। কিন্তু সে আমার একটা কথাও বিশ্বাস করলো না। সে ভেবেছিল আমি মিথ্যা আশ্বাস দিচ্ছি। সে সরাসরি মানা করে দিয়েছিল। ওই প্রথম তামান্নার চোখে আমার প্রতি অবিশ্বাস দেখেছিলাম। যে মেয়েটা ছোট থেকে আমাদের অন্ধের মতো বিশ্বাস করত, সেই মেয়েটা কিনা সেদিন একটা বাহিরের ছেলের জন্য নিজের ভাইয়ের কথাকে মিথ্যা ভেবেছিল। শুধু তাই নয়, সে আমার হাত তার মাথায় ঠেকিয়ে কসমও কাটলো, আমি যেন তাদের পথের বাধা না হই। বাধা দিলে নাকি আমি তার মরামুখ দেখব। বিশ্বাস করবেন না আব্বা, আমি তখন পুরোপুরি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গিয়েছিলাম। কি বলবো কি করব কিছুই বুঝতে উঠতে পারছিলাম না। শুধু হতবাক হয়ে নিজের বোনটার দিকে তাকিয়েছিলাম। সে আমাকে ভালোবাসাকে অস্ত্র দিয়ে ব্যবহার করলো। সে তো জানতো তাকে কতটা ভালোবাসি। তার ক্ষতি হোক কল্পনাতেও তো ভাবতে পারি না। তার জন্যই নিজের কসম কাটলো। তাও আমি তাকে বলেছিলাম, তুই চলে গেলে আব্বা আম্মা আবা বড় ভাই সবাই অনেক কষ্ট পাবে। কিন্তু সে বলেছিল, ওকে না পেলে আমিও কষ্ট পাবো। এরপর একের পর এক তর্ক করেই গেল আমার সাথে, শুধু ওই ছেলেটার হাত ধরে চলে যাওয়ার জন্য। শেষে আমি ভয় দেখাতে বলেছিলাম, ওর সাথে গেলে পরিবার হারাবি। তবে সেও সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল, পরিবার সাথে থাকলেও তো পরিবার হারাবো। তার চেয়ে ওর সাথে গিয়েই পরিবার হারালে ক্ষতি কী? থেমে গেলেন তুহিন চায়, কাপা হাতে চোখটা মুছে দীর্ঘশ্বাস ফেললেন। একটানা কথা বলতে বলতে একদম দম আটকে আসছিল তার। বুকের ভেতরে জমে থাকা ভারী কষ্টগুলো শব্দ হয়ে বেরোতে গিয়ে বারবার গলায় এসে থেমে যাচ্ছিল। মাথা তুলে আবারও তিনি কিছু বলবেন, ঠিক তখনই রাফা এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়ালো বাবার সামনে। মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে। এতক্ষণ বাবার কান্না দেখে সে নিজেকে সামলাতে পারেনি। চোখের কোণে জমে থাকা পানি বারবার মুছে ফেলেছে ও, থামছেই না। আজ প্রথমবারের মতো সে তার বাবাকে কাঁদতে দেখেছে। তার বাবার বুকের ভেতরে কতটা কষ্ট চাপা ছিল তার সে জানতো না। যে মানুষটা সবসময় শক্ত কঠিন আর স্থির দেখেছে, আজ এই মানুষটাকে ভেঙে পড়তে দেখেছে সে। তুহিন সাহেব ধীরে ধীরে পানিটা খেলেন। মেয়ের মুখের দিকে চেয়ে মুচকি হেসে হাসি দিলেন, নিজেকে শক্ত করে দিলেন। মেয়েকে পাশ কাটাতেই রাফা বাবাকে জড়িয়ে ধরল। মেয়েকে সেভাবেই আগলে রেখে তারপর আবারও বলতে শুরু করলেন। কথাটা শুনে আমি একদম নিঃস্ব হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমার পরিচিত কেউ নেই। খুব আঁকা লাগছিল নিজেকে। সামনে আমার বোন দাঁড়িয়ে থাকলেও কেমন অপরিচিত লাগছিল। আমার তামান্নাটা কোথায় যেন হারিয়ে গেছে এমন লাগছিল। তবে এভাবে তো ফেলে আসতে পারি না। অনেক বোঝালাম তাকে, নিজের সঙ্গে আনতে চাইলাম। না পারতে যখন বাড়িতে কল দিতে যাব, সেই এক প্রকার হুমকি দিল, যদি কাউকে কিছু বলি তাহলে সে আত্মহত্যা করবে। আমি চুপ হয়ে গিয়েছিলাম। তখন সে আবারও শেষবারের মতো আমার হাতটা নিচে মাথায় ধরল। বলেছিল, ভাই আমার গা ছুঁয়ে তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমি 2-3 বছর পর আবার ফিরে আসব। তখন সবার রাগ ভাঙাবো। কিন্তু ততদিন তুমি চুপ থাকবে, না হলে সত্যি আমার মরামুখ দেখবে। আমি শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। একটা মানুষ কিভাবে এক নিমিষেই নিজের পরিবার, নিজের ঘর, নিজের আপনজন, যাদের ছাড়া সে এক মিনিটও কল্পনা করতে পারতো না, তাদের ছেড়ে সবকিছু ছেড়ে অন্য কারো হাত ধরে চলে গেল। অভিমান জমল মনে। আমার বোনটা আমাকে ছেড়ে চলে গেল। আমি আটকাতেও বলেছিলাম, কিন্তু
সে আমাকে ছেড়ে চলে গেল। তাহলে আমি জীবনেও আর নিজেকে আমার বোন বলে পরিচয় দিব না। আমি আর তার মুখেও দেখবো না কোনোদিন। তাও সে চলে গিয়েছিল। যাওয়ার আগে কাঁদতে কাঁদতে বলেছিল, ভাই আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি ফিরে এসে তোমার রাগ ভাঙাবো চেয়েছিলাম। আমার সাথে একবারও ভাবলে না, না আমার কথা ভাবলা। আর সেই অভিমান থেকে আস্তে আস্তে রাগ তৈরি হলো। মনে রাগ জমতে লাগলো। কার খোঁজ নিব যে কিনা আমাদের কথা চিন্তা করেনি তার? রাগ থেকে আস্তে আস্তে জেদ বাড়লো। মনে মনে জেদ জন্মালো। তার কথা অনুযায়ী সে যখন আসবে আমি তার সাথে একটু শব্দও করব না। সেই জেদ মনে গেঁথে রেখে দিলাম। এতদিন বসেছিলাম কখন সে আসবে আর আমি তার উপরে নিজের রাগটা দেখাবো। আমার রাগ না ভাঙানো অবধি আমি অভিমান না ভাঙবে না ভাঙা অবধি আমি আমার কথা মতো ফিরেও যাইব না তার দিকে। দেখো সত্যি ফিরে চাইনি পাষাণের মতো। কথাগুলো বোনের মুখটাও আর দেখতে পাইনি। কাঁদছিলেন সালেহা বেগম। বারবার কাপা গলায় বললেন, কেন এমন করলি? একবার কেন বললি না আমার মেয়েটার কথা? আমি শেষবারের মতো আমার মেয়েটাকে বুকে জড়াতে পারিনি। বুকে কত কষ্ট নিয়েছিলাম, তুই তো দেখছিলি সব। তাহলে কেন একটা বার বললি না? পরিবেশটা ভারী হয়ে আছে। তিতলি বেগম আর সালেহা বেগম দুজনেই তুহিন আহমেদকে একের পর এক কথা শুনিয়ে যাচ্ছেন। আর তুহিন আহমেদ মাথা নিচু করে সবটা শুনে যাচ্ছে। প্রতিটি কথাই তার বুকের ভেতরে গিয়ে আঘাত করছে। তবুও কোনো প্রতিবাদ নেই, কোনো ব্যাখ্যা নেই। এই নীরবতায় তার স্বীকারোক্তি যে সে দোষ করেছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। সকালের রাগ আর অভিমান বাড়তে দেখে অবশেষে তালহা পরিস্থিতি সামলাতে এগিয়ে এলো। মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আম্মু চা হওয়ার হয়ে গিয়েছে। এখন মামাকে এসব বলে কি লাভ হবে? উনি তো কষ্ট পেয়েছিলেন, সেই কষ্ট থেকেই এমন করেছেন। বুকে এক পাহাড় সম কষ্ট নিয়ে এতদিন চুপ ছিলেন তিনি। সেই চুপ থাকাটা এত সহজ মনে হচ্ছে তোমাদের? সব জেনে শুনে চুপ থাকাটাও অনেক কষ্টসাধ্য ব্যাপার। একটু থেমে আবার বলল, তাছাড়া বোনের জন্যই তো চুপ ছিলেন। খালামণি তো ছোট মামার ভালোবাসার ফায়দা নিয়েছিলেন। উনি জানতেন তার কোনো ক্ষতি তার ভাই চাইবে না, আর সেই সুযোগটাই নিয়েছিলেন। তাহলে এখানে শুধু মামার দোষটা কোথায়? তার কথায় চারিপাশটা আরও স্তব্ধ হয়ে গেল। কেউ কিছু বলল না। তালহা ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে আবার বলল, আর না, এখানে শুধু খালামণিরও দোষ। দোষ যদি থেকে থাকে তাহলে সেটা তোমাদের সবার ছিল। তিতলি বেগম অবাক হয়ে বললেন, কি বলছিস তুই? তালহা গভীর শ্বাস পেল। তারপর শান্ত অথচ ভারী কণ্ঠে বলল, হ্যাঁ ঠিকই বলছি। তোমরা সবাই মেয়ের ভালো চেয়েছিলে, কিন্তু কখনো জানতে চাওনি মেয়েটা আসলে কোথায় ভালো থাকবে। খালামণি কাউকে ভালোবেসেছিল? কোনো পাপ তো করেনি। নানা ভাইয়ের তো যথেষ্ট অর্থ সম্পত্তি ছিল। যদি সত্যি মেয়ের সুখ নিয়ে এত চিন্তিত থাকতো, যদি সত্যি মনে করতো খালু ওনাকে ভালো রাখতে পারবেন না, তাহলে মেয়ের পছন্দের মানুষটার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিলেই পারতেন। তাহলে মেয়েটাও নিজের ভালোবাসার মানুষকে নিয়ে ভালোই থাকতে পারত। কিন্তু না করে তোমরা কি করলে? একটা ভালো চাকরিওয়ালা ছেলের কাছে বিয়ে দিতে চেয়েছিলে, কারণ তোমাদের কাছে মেয়ের সুখের চেয়ে সমাজের চোখে ভালো পাত্রটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। কি ঠিক বলছি তো? আলী আহমদ মাথা নিচু করে ফেললেন। কথাগুলো শুনতে তিতা লাগছিল, কিন্তু অস্বীকার করার উপায় ছিল না। সত্যিই তিনি শুধু মেয়ের ভালো থাকার কথাই ভাবেননি, নিজের পরিবারের সম্মান আর সামাজিক অবস্থানের দিকটাও ভেবেছিলেন। গ্রামে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত একজন মানুষ, তাই সেই মতো চেয়েছিলেন মেয়েকেও এমন এক পরিবারের দিতে, সেখানে তাদের সঙ্গে সবকিছু মানানসই হবে। তার মনে হয়েছিল প্রতিষ্ঠিত আর সম্ভ্রান্ত পরিবারে হয়তো মেয়ের ভবিষ্যৎ সবচেয়ে নিরাপদ থাকবে। কিন্তু সেই ভাবনার ভিড়েই হয়তো তিনি একবারও বুঝতে পারেননি একটা মেয়ের সত্যিকারের ভালোবাসা শান্তি, অর্থ, সুদ, বংশ কিংবা সামাজিক মর্যাদাই না। কখনো কখনো সেটা লুকিয়ে থাকে তার পছন্দের মানুষের মাঝেই। এমন আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা সত্যি মেয়ের ভালো চায়, কিন্তু সেই ভালোটা কেমন সেটা বেশিরভাগ সময় নিজেরাই ঠিক করে নেয়। তারা নিরাপত্তা, অর্থ, সামাজিক অবস্থান এসবকে সুখের মাপকাঠি ভাবেন, অথচ যে মানুষটার জীবন, তার মনের শান্তি, ভালোবাসা, স্বস্তি কোথায় সেটা জানতেও চায় না। ছেলে মেয়ের মতামতের গুরুত্ব দিতে ভুলে যায় তারা। তালহা নিজে ঘরের দিকে যেতে যেতে বলল, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে। এসব ভেবে আর নিজেদের দোষী ভেবো না। ভবিষ্যৎ নিয়ে ভাবো। অতীত নিয়ে পড়ে থাকলে খালামণিকে তো আর ফিরিয়ে আনতে পারবে না। সে চলে যেতেই তুহিন আহমেদ বাবার কাছে গিয়ে বসলেন। মাথা নিচু করে বললেন, আব্বা আমারে মাফ করে দিন। আমি আমার বোনের থেকে নিজের রাগ জেদটাকে বেশি প্রশ্রয় দিয়েছিলাম, যার জন্য আজ এই অবস্থা। আলী আহমেদ আস্তে করে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তালহা কি বলে গেল শুনিসনি? যা হওয়ার হয়ে গিয়েছে, সেসব নিয়ে আর ভাবিস না। আল্লাহর কাছে মাপ চা, রাগ জেদ কমিয়ে আন। আল্লাহর নরম মনের আর শক্তিশালী মানুষদের বেশি পছন্দ করেন। বলেই উনি উঠে চলে গেলেন। একে একে সবাই চলে গেলেন। তুহিন আহমেদ মেহরিনকে কিছু বলার আগেই সে তাকে থামিয়ে দিয়ে বলল, মামা কি হয়েছে সব ভুলে যান। আমি শুধু আপনার একটু ভালোবাসা চাই। আমাকে বাকিদের মতো একটু ভালোবাসলেই হবে। আমার একটুও রাগ নেই আপনার ওপর, একটুও না।
তুহিন আহমেদ হালকা হাসলেন। এই প্রথমবার মেহেরিনকে নিজের মেয়ের মতো বুকে টেনে নিলেন, যেন বহু বছরের জমে থাকা দূরত্বটা এক মুহূর্তেই গলে গেল। তিনি আর তার মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ যেন তোর ভবিষ্যৎটা ফুলের মতো সুন্দর করে তোলে। অনেক সুখী হবি মা তুই। কথাগুলো শুনে মেহরিনের চোখ ভিজে উঠল। কিছু সম্পর্ক রক্তের হয়, যেখানে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়, সেই সম্পর্কগুলোই মেহরিনের ফিরে পেয়েছে। তারপর তুহিন সাহেবও চলে গেলেন। আস্তে আস্তে ড্রয়িং রুম ফাঁকা হয়ে গেল। রয়ে গেল শুধু একটু আগের থমথমে পরিবেশ। আসলে রাগ যে দুটোই মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু যখন এগুলো ভালোবাসার চেয়ে বড় হয়ে যায়, তখন ধীরে ধীরে সম্পর্ককে ভেতর থেকে ফাঁপা করে দেয়। আর রাগের মুহূর্তে মানুষ এমন কিছু কথা বলে ফেলে যা হয়তো সে মন থেকে বলতে চায় না। কিন্তু একটা জিনিস কি জানেন, কথার একটা অদ্ভুত ক্ষমতা আছে। মানুষের মুখ থেকে একবার বের হয়ে গেলে সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। আমি তো রাগের মাথায় বলেছি, এই বাক্যটা কখনোই সেই কথা মুছে দিতে পারে না। কিছু শব্দ মানুষের আত্মসম্মান আর বিশ্বাসে এমন দাগ ফেলে যায়, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, রাগ আর জেদ কখনো একদিনের সম্পর্ক ভাঙে না। এগুলো ধীরে ধীরে কথা কমিয়ে দেয়, অভিমান জমায়, ভুল বোঝাবুঝি বাড়ায়, আর যত্নকে ক্লান্ত করে দেয়। এভাবেই সম্পর্কের শেষটা সাধারণ চিৎকার না দিয়ে নীরবতা দিয়ে যায়। ঠিক তেমনই তুহিন সাহেব নিজের রাগ আর জেদ নিয়ে অটল ছিলেন, অপেক্ষায় ছিলেন কখনো তামান্না বেগম এসে ভাইয়ের মান ভাঙাবে। আর সেই অপেক্ষার ফাঁকেই ধীরে ধীরে তাদের একসময়ের মাধুর্যপূর্ণ ভাই বোনের সম্পর্কটা তিক্ততায় ভরে উঠল। কেউ কাউকে হারাতে চায়নি, অথচ শেষমেশ হারিয়ে গেল সম্পর্কটাই। আলী আহমদ সপরিবারে মাত্র রওনা দিয়েছেন শিকদার বাড়ির। সবাই গেটের কাছে সামনে দাঁড়িয়ে তাদের দিকে বিদায় জানিয়েছে তাদের। গাড়িটা ধীরে ধীরে দূরে মিলিয়ে যেতে লাগলো। সবাই চুপচাপ তাকিয়ে রইল সেদিকে, যেন গাড়িটার সঙ্গে সঙ্গে বাড়ির প্রাণ চল্লোচ্চটাও চলে গেল। গাড়িটা চোখের আড়াল হতেই একে একে সবাই ভেতরে চলে যেতে লাগলো। সবারই মনই ভারী। একদিন একসাথে একসঙ্গে থাকা হাসি ঠাট্টা গল্প ছোট ছোট মুহূর্ত সব মিলিয়ে বাড়িটা জমে উঠেছিল। সময়গুলো ভালোই কাটছিল। এখন চলে যাওয়া বাড়িটা অদ্ভুতভাবে ফাঁকা হয়ে উঠল। হঠাৎ করে বাড়িটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করলো যেন। গেটের সামনে দাঁড়িয়ে আছে শুধু তালহা আর মেহেরিন। মেহেরিনের চোখ ছলছল করেছে। যাওয়ার আগে সবাই তাকে কত আদর আর ভালোবাসা দিয়ে গেল, অথচ আপন মানুষ একসঙ্গে পেলে আবার চলেও যাচ্ছে। তাই বুকের ভিতরটা হঠাৎ খালি খালি লাগছে তার। তালহা তার পাশ ঘেঁষে দাঁড়ালো। তারপর নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছো কেন? সবাই তো এখন তোমাকে ভালোবাসে, খুশি না বুঝি এতে? মেহেরিন রাস্তা থেকে চোখ ফিরিয়ে তাকালো তালহার দিকে। ধীরে ধীরে তার এক হাত জড়িয়ে ধরলো। তারপর মাথাটা তালহার বাহুতে টেকিয়ে মৃদুস্বরে বলল, ধন্যবাদ। তালহার পুরো কুঁচকে এলো। কেন? মেহেরিন হালকা হাসলো। চোখের কোণে জমে থাকা জলটা চিকচিক করে উঠল। আপনি না থাকলে এত এত আপনজন, এত ভালোবাসা কখনো পেতাম না। সেদিন যদি আপনি না আসতেন, হয়তো আমার অস্তিত্বটাই থাকতো না। তালহা মেহেরিনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। তারপর শান্ত স্বরে বলল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তিনি সেদিন তোমার কাছে আমাকে পাঠিয়েছিলেন। ওনার জন্যই এত এত আপনজন পেয়েছ। আমি তো শুধু একটা মাধ্যম ছিলাম মাত্র। মেহেরিন নিঃশব্দে মাথা নাড়ল। তার চোখ জোড়া এবার একটু শান্ত লাগছিল। হঠাৎ তালহা মুচকি হেসে তার গাল টিপে দিল। মেহেরিন সঙ্গে সঙ্গে রাগে চোখে তাকায়, কিন্তু সেই চোখের রাগও বেশিক্ষণ টিকল না। তালহার হাসিও দেখে সেও অল্প হেসে ফেলল। তারপর দুজনেই ধীরে ধীরে বাড়ি থেকে যেতে রাখলো। সন্ধ্যার নরম বাতাস দুজনকে স্পর্শ করে যাচ্ছে। যেতে যেতে মেহেরিন বলল, আমাদের ছোট সংসার কবে হবে? তালহা দুষ্টু হেসে বলল, আমার সঙ্গে থাকার খুব তাড়া বুঝি? তো কার সাথে থাকবো শুনি? খুব শীঘ্রই নিয়ে আসবো আমার বুকে, তারপর আর কখনো দূরে যেতে দেব না। এভাবেই নানান অনুভূতি প্রকাশ করতে করতে দুজনে এগিয়ে যাচ্ছে। তাদের ছায়া দুটিও পাশাপাশি এগিয়ে যাচ্ছে গভীর এক নিশ্চিত সম্পর্কের দিকে, যেখানে ভালোবাসার সঙ্গে মিশে আছে শান্তি, নিরাপত্তা আর একটুখানি ঘর পাওয়ার অনুভূতি।